পিয়ার সিস্টেমের বিরুদ্ধে বিএনপি কার্যত পরাজিত। কোনো যুক্তি তর্ক কিছু দিতে পারছে না। তা কোনো যুক্তি না পেয়ে, কোনো উপায় না পেয়ে বিএনপি সালাউদ্দিনরা এখন যা করছে যেটা সেটা রীতিমতো হাস্যকর। একটা বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তি থাকে, কিন্তু পিয়ারের বিপক্ষে কোনো যুক্তি নাই। এখন অনেকে পিয়ারের বিপক্ষে লেখে এবং আমি দেখে হাসি। একজন লিখছে, আমি স্বতন্ত্র নির্বাচন করতে চাই, পিয়ারে স্বতন্ত্র নির্বাচন হবে কিভাবে? সে জানেই না যে পিয়ার সিস্টেমটা কি। আবার একজন বলছে যে পশ্চিম ইউরোপের কোথাও পিয়ার আছে, মানে জানেই না, কোনো ধারণাই নাই যে পিয়ার কোথায় আছে কি ইত্যাদি ইত্যাদি। মানে এইভাবে পিয়ারের পক্ষে বিপক্ষে যারা বলছে তাদের কোনো এলেম নাই, না বুঝে বলছে, কোনো স্টাডি নেই। পিয়ার কি এটা 1 মিনিটও ব্যাখ্যা করতে পারবে না। কত প্রকার পিয়ার আছে পৃথিবীতে কিচ্ছু বলতে পারবে না। এখন এই পিয়ারের কাছে বিএনপি কার্যত পরাজিত। এবং আমি বলেছি যে আসলে পিয়ার বিএনপি অলরেডি মেনে নিয়েছে, আপনি ধরে রাখতে পারেন, কোনো উপায় নেই। জানে যে পিয়ার মেনে নিলে তাদের ওই ফেসিস্ট হয়ে ওঠার স্বপ্ন শেষ। তারপরও ওই যা পাই ভাই, তারপরও পিয়ার মানে এটা করতে হবে। এটা খালেদা জিয়ার মাধ্যমে মানবে। খালেদা জিয়া বলবে যে বাবা ঠিক আছে, পিয়ার মেনে নাও, বিরোধিতা করে লাভ নেই, যেহেতু সবাই চায়। আচ্ছা একটা বিষয় দেখেন, পিয়ার চায় না বিএনপি বাদে কোনো দল আছে? একটা দল দেখান তো। বিএনপির পক্ষে যারা ছিল, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, তারাও পিয়ার চায়, সিপিবিও পিয়ার চায়। তাহলে পিয়ার চায় না কে? সবাই পিয়ার চায়। অতএব পিয়ারের বিপক্ষে শুধু বিএনপি, এটি তো ধরা খাওয়ার জায়গা আসল। এখন কেউ যদি সালিসি করতে এসে দেখে যে বাংলাদেশের রেজিস্টার্ড প্রায় 60টা পলিটিক্যাল পার্টির মধ্যে শুধু বিএনপি বাদে সবাই পিয়ার চায়, তখন কি বলবে? যদি গণভোট হয়, মানুষ বলবে পিয়ার চায়। 80-90% মানুষ পিয়ার চাবে। তো এই পিয়ারের কাছে আসলে পরাজিত বিএনপির। এখানে বলার কিছু নেই, যুক্তিও তো নেই। এটা সহজ হিসাব, সহজ যুক্তি যে জনগণের ভোটের মূল্যায়ন হবে। যাকে 80% মানুষ চাইবে না, ভোট দিবে না, সে নির্বাচিত হবে, এটা তো প্রতারণা। বরং জনগণের প্রত্যেকটা ভোটের মূল্য হবে। জনগণের প্রকৃত মতামত তো এই পিয়ার সিস্টেমের মধ্যে আছে, মতামতের প্রতিফলনের ব্যবস্থা পিয়ার সিস্টেমের মধ্যে আছে। এবং এই যে দখলবাজি, পেশি শক্তি, এইসব মাস্তানি, মারামারি, এগুলো থাকবে না। দেশে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। অনেকে বলছে দেশ ফ্রাজাইল হবে। কেন ফ্রাজাইল হবে? বা আপনি এই চিন্তাটা কেন করেন যে সবাই মিলেমিশে দেশ চালাতে হবে, নইলে আপনি পারবেন না? এই জন্য তো তারা বাধ্য হয়ে নাকে খত দিয়ে মিলে যাবে সবাই, যে না আমার তো একক কোনো পাওয়ার নাই, সবাই মিলে না থাকতে পারলে তো আমারও খাওয়া নেই, তারও খাওয়া নেই। তারপরে আসুন ভাই আমরা সবাই মিলেমিশে চালাই। বাধ্য হবে মিলেমিশে চালাতে। নিজেদের মধ্যে ভেদাভেদ, বিভেদ, এগুলো একদম ঝেড়ে ফেলতে বাধ্য হবে। কিছু করার নাই তো। পিয়ার আপনার আকামের হাত পা বেঁধে দিয়েছে। অতএব বিএনপি দেখছে যে কোনো যুক্তি নেই। এখন বিএনপি কি বলছে? শুধু কয়েকটা লাইন বলছে, কিন্তু ব্যাখ্যা নেই। কি যে আসলে পিয়ার এটা তো বাংলাদেশি ভূগোলের সাথে যায় না। কেন যায় না তার বলে না। এটা বাংলাদেশের জন্য উপযোগী নয়। কেন উপযোগী নয় তার বলতে পারে না। তো দর্শক, এখন সালাউদ্দিন আহমেদ তো উদ্ভট কথা বলছে। সালাউদ্দিন আহমেদকে আমি বলেছি যে জারস, এই শাহ উ আ ইজ জারস। কিভাবে জারস? নিজের জন্ম পরিচয়কে অস্বীকার করেছেন। সালাউদ্দিন আহমেদ তো মূলত জয় বাংলা হয়ে গিয়েছিল। ভারতের আন্ডারে, ভারতের দাস হিসেবে সেখানে বিলাসী জীবনযাপন করেছিল। রয়ের আন্ডারে ছিল, রয়ের লোক ছিল। আমাদের জুলাই বিপ্লব ঘটেছে বলে সালাউদ্দিন দেশে ফিরেছেন, মানে তার নতুন ভাবে জন্ম হয়েছে। জুলাই বিপ্লব না ঘটলে সালাউদ্দিন কোথায় থাকতো? জাস্ট ইমাজিন। সাপোজ হাসিনার পতন হয়নি, জুলাই বিপ্লব ঘটেনি, সালাউদ্দিন কি বাংলাদেশে? সালাউদ্দিন কি আসতে পারতো? ওই তার মৃত্যু হতো ওই বিলাসী জীবন, ঠিক আছে, রয়ের টাকা পয়সা, ভালো খাওয়া দাওয়া, ওই জায়গায় মৃত্যু হতো। তার জানাজাও হতো না। কারণ ভারতে তো জানাজা কম হয়, তো বলতো যে একে হিন্দু না মুসলমান না কি আমরা জানি, একে পুড়িয়ে ফেলো বা কি কিছু একটা করো। জানাজাও এর ভাগ্যে জুটতো না। রয়ের আন্ডারে থাকলে তো জানাজা জোটার কথা না। এই হচ্ছে সালাউদ্দিন। সে নতুন জীবন পেয়েছে জুলাইয়ের মাধ্যমে। এখন বলে যে এই জুলাই আবেগ, এর কোনো আইনি ভিত্তি নেই। তো জুলাই যদি আবেগ হয়, জুলাই যদি আইনি ভিত্তি না হয়, আবেগ তো সেটা ভিন্ন জিনিস, রাজনীতি আবেগ। কিন্তু তিনি যে অর্থে আবেগ বলেছেন, কটাক্ষ করার অর্থে, ছোট করার অর্থে, মানে এটার কোনো বাস্তবতা নেই, আইনি ভিত্তি নেই, সাংবিধানিক গুরুত্ব থাকতে পারে না, এই অর্থে বলেছেন আবেগ। তো এই কথা যে বলে, সে তার দ্বিতীয় জন্ম পরিচয়কে অস্বীকার করেছে। অতএব সে জারস। এই জারস সালাউদ্দিন, তিনি বলছেন যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। আচ্ছা ঠিক আছে,
যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারা যদি সংখ্যানুপাতিক নির্বাচন চায়, তাহলে আপনার তো অনেক ভোট, তাহলে আপনি নির্বাচন ভয় পান কেন? যদি যারা সংখ্যানুপাতিক নির্বাচন চায় তাদের ভোট নাই থেকে থাকে, তাহলে ভোট না থাকলে তো ভাই কোথাও পাবে না, সমস্যা কি? তাহলে তো তারা সিট পেলেও একদম অল্প পাবে, সিট তো বেশি আপনার পাবেন, আপনার জামানত রক্ষা হবে, আপনার এই আছে সেই আছে, দুনিয়ার সব ভোটার আপনার, তাহলে তো আপনিই জিতবেন, আপনি টেনশন করেন কেন ভাই? মানে বোঝা যায় যে আপনি একদিকে পিআর এর বিরোধিতা করছেন, আর একদিকে বলছেন যে যারা পিআর চায় তাদের ভোট নাই। বোঝা যায় যে আপনি ধান্দাবাজ, যা আপনার ভোট নাই, আপনি ভোট চুরি করতে চান। বিএনপির এই কথার মধ্যে সেলফ কন্ট্রাডিকশন। বাস্তব কথা হচ্ছে যে পিআর এর মাধ্যমে কার ভোট আছে কি আছে না সেটা ভালোভাবে দেখা যাবে, শেষ। তা আপনি বেশি ভোট থাকলে তো আপনিই তো বেশি পাবেন। আপনারা বলেন যে আমরা 280 আসন পাবো, 290 আসন পাবো, ঠিক আছে, পিআর হোক, আপনি 200 আসন পান, তারপরে আপনি ইচ্ছা মতো প্রেসিডেন্ট হয়ে ওঠেন। আপনার যদি ভোট থেকে থাকে তাহলে তো পিআরও আপনি 200 আসন পাবেন, অন্য কেউ 1%ও পাবে না, সব আপনি পাবেন। 280 আসন পাওয়া মানে কি টোটাল বাংলাদেশে আপনার, অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক নেই, ঠিক আছে। আপনি নির্বাচিত হয়ে আসেন। বুঝতে পারছেন এই সালাউদ্দিনদের যুক্তি কি, এই নব্য জারজদের যুক্তি কি? আপনি রাগ হচ্ছেন আমি জারজ বলছি, আপনি পারলে আমার যুক্তি খণ্ডন করুন, আমি কেন তাকে জারজ বলবো? পলিটিক্যাল জারজ। যে জুলাইকে বলে আর কোনো আইনি ভিত্তি নাই, আইনি ভিত্তি কি থাকে না নতুন ভাবে দিতে হয়? আচ্ছা, আমরা যে স্বাধীন বাংলাদেশ হয়েছিলাম 71-এ, 72-এর সংবিধান হওয়ার আগে আইনি ভিত্তি ছিল? 72-এর সংবিধানই তো আমাদেরকে আইনি ভিত্তি দিয়েছে। জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর থেকে পঞ্চম সংশোধনের আগে তার কোনো আইনি ভিত্তি ছিল? পঞ্চম সংশোধনের মাধ্যমেই তো তার আইনি ভিত্তি দিয়েছেন। তা আইনি ভিত্তি তো থাকে না, আইনি ভিত্তি তো দিতে হয় সংবিধানের মাধ্যমে। তো জুলাইয়ের আইনি ভিত্তি তো আমরা দিব, আইনি ভিত্তি কি আকাশ থেকে পড়বে? এর মাথা ঠিক আছে? অনেকে বলছেন যে এর মাথা ঠিক নেই, র চালায় তাকে, র তার শরীরে বিভিন্ন জায়গায় অনেক চিপ ঢুকিয়ে দিয়েছে, ওই চিপ অনুযায়ী তিনি কথা বলেন বা কাজ করেন, এরকম কথা আমরা শুনি। তো যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক নির্বাচন চায়, ঠিক আছে, তাহলে তো আপনাদের ভালো। এই জামানত বাজেয়াপ্তরা চায়, ওরা 1% ভোট পাবে না, 0.5% পাবে, আর একটা থ্রেশহোল্ড তো থাকবে, যে মিনিমাম 5% ভোট না পেলে সে যেমন 1% ভোট পেলে 3 আসন পাবে, বিষয়টা এরকম না। 1% ভোট পেলে আসন পাবে না, 4% ভোট পেলে সে 12 আসন পাবে, 10 আসন পাবে, এরকম না। মিনিমাম 5% থ্রেশহোল্ড থাকবে, এরকম আইন করা যায় যে 5%-এর কম যারা পাবে তারা কোনো আসনই পাবে না সংসদে, তাহলে তো আপনার কোনো সমস্যা নাই। এখন যারা পিআর চাচ্ছে তাদের যদি জামানতই না রাখা হয় তাহলে তো তাদের কারো 5% ভোট থাকার প্রশ্ন আসে না। 5% ভোট থাকলে মানে সে জামানত রক্ষা পেয়ে সে জিততে পারে। তো 5% ভোট নাই, তারা পিআর চায়, তাহলে তো পিআর হাসি মুখে মেনে নেন, ওরা পিআরে যে একটা ধরা কোনো আসনই পাবে না, কারণ যাদের জামানত রক্ষা হবে না তাদের 5% ভোট বাংলাদেশে নাই, অতএব তারা কেউ সংসদে যেতে পারবে না, সহজ হিসাব। এখন কি বলবেন? কোনো যুক্তি আছে? এরা বুঝে পিআর? সালাউদ্দিনকে অনেকে সোকল মেধাবী মনে করে। কিসের মেধাবী ভাই? কেরানিকে মেধাবী মনে করেন? কিছু মুখস্থ করে বিসিএস ক্যাডার রয়েছে, কি বুঝে? বিসিএস ক্যাডার কি আমাদের বন্ধু বান্ধব দেখেছে? আপনি কি মনে করেন? এই যে সাবেক নির্বাচন কমিশনার ছিল, বিসিএস ক্যাডার ছিল, এর কথাবার্তা শুনলে মনে হয় যে সরদি কলেজ থেকে ডিগ্রি পাস। এই ইংরেজি বুঝে না, মৌলিক ফান্ডামেন্টাল ইংরেজি বুঝে না। সালাউদ্দিন কি বুঝে? আপনি কি মনে করেন এদেরকে?